বাজার সামলাতে দাম নিয়ন্ত্রণে যখন হিমশিম, তখন ইউনূস সরকার মহাশয় ৩ মাস পর বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন একজন ব্যবসায়ীকে, যেন চক্র থেকে একজনকে ডেকে নিয়ে চক্রটা ভাঙবার কৌশল। সেটা কি আদৌ কোনো কাজে দিচ্ছে? শেখ বশিরউদ্দিন আদতে কিছু পারছেন? আমাদের বাণিজ্য উপদেষ্টা যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বলেছিলেন ৭-১০ দিনের মধ্যে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল হবে, সেটা কি আসলে হয়েছে? তারপর তো ফেব্রুয়ারি শেষ হয়ে গেল, মার্চ এসে পড়লো, আকাশে নতুন চাঁদ উঠে যাচ্ছে, কিন্তু তেলের বাজারটা শান্ত হলো না। এই তেলের কথা এইবার থাক, মানে সোয়াবিন তেলের কথা এবার থাক, আমরা যাই একটু অন্য তেলে। তার আগে স্মরণ করি, একটু পড়ি বাঙালির ঐতিহাসিক হরপ্রসাদ শাস্ত্রীর বিখ্যাত রচনা তৈল থেকে, যেখানে তিনি লিখেছেন তৈলের মহিমা অতি অপরূপ। তৈল নহিলে জগতের কোনো কাজ সিদ্ধ হয় না, তৈল নহিলে কল চলে না, প্রদীপ জ্বলে না, ব্যঞ্জন সুস্বাদু হয় না, চেহারা খোলে না, হাজার গুণ থাকুক তাহার পরিচয় পাওয়া যায় না, তৈল থাকিলে তাহার কিছুতেই অভাব থাকে না। ১৫০ বছর আগের এই তৈল রচনার আবেদন এখনো এতটুকু কমেনি। ঘরে বাইরে, অফিসে আদালতে, হাটে বাজারে, শহরে গ্রামে এই তেলের ছড়াছড়ি এখনো আমরা দেখি। রাজনীতির ময়দানের এর ব্যবহার কি আর একটু বেশি, মানে রাজনৈতিক ময়দানে তেলের ব্যবহার কি আর একটু বেশি? এই কারণে কিনা জানে রোজা আসার আগে দেশে অজু নিয়ে বেশ আলোচনা হয়ে গেল। এর সূত্রপাত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য ঘিরে। কুমিল্লায় দেওয়া মঙ্গলবার সেই ভাষণ থেকে কিছুটা কোট করি। গত ২-৩ দিন ধরে কিছু অর্বাচীন কিছু কথাবার্তা বলছে। তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হয়ে যাবে নাকি? আমি সেসব অর্বাচীন নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। হুজুরের মতো অমৎকার অনেকটা এই স্টাইলে তখন কিন্তু বুলুর ভাষণ ব্যাপক হাততালি পায়। বিষয়টা ঘুরে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে। এর মধ্যে তোষামোদি চাটুকারি তেলবেজি দেখতে থাকেন অনেকে। পরিস্থিতি বেগতিক দেখে বুধবার বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেন বরকতুল্লাহ বুলু। বিজ্ঞপ্তি দিয়ে বলেন, মনের অজান্তে বলে ফেলেছেন কথাটি। এর আগের আমল আমরা দেখেছি অজান্তে নয়, জেনে শুনেই শেখ হাসিনার নামের আগে হযরত শব্দটি যুক্ত করেছিলেন তখনকার সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। ৫ বছর আগে সমালোচনার মুখেও পিছু হটেননি তিনি। বলেছিলেন হযরত শব্দের বাংলা অর্থ জনাব বা সম্মানিত, হযরত অর্থ লর্ড বা প্রভু নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হযরত বলে ইজ্জত দিতেই পারে। সাবেক এই হুইপ কি কোনো একটা সময় আবার দাবি করে বসবেন হযরত হিজরত করে ভারতে? সেই দিন আপাতত সুদূর পরা হতো, এটা বুঝতে পারেন আমাদের ওয়াজের মাঠের বক্তারাও। তাই আগে যারা ক্ষুদ্র ঋণ নিয়ে, সুদ নিয়ে, গ্রামীণ ব্যাংক নিয়ে, এর নারী সদস্যদের নিয়ে কুৎসা করতেন, তারাই এখন বলছেন আমাদের প্রধান উপদেষ্টার নাম শুধু নয়, তার ভাইদের নামও নবীদের নামেই নামাঙ্কিত। নামে আসলে কিছু যায় আসে না, বৃক্ষের পরিচয়টা তার ফলে, এটা যেমন ঠিক, আবার পরিচিত ফলের নামটা শুনলেও কিন্তু এর স্বাদটা গন্ধটা আমাদের জিভে নাকে মগজে এসে ঘুরে যায়। সেই যাই হোক, জুলাই আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক দল নামটি ঘোষিত হয় একদিন আগেই, বৃহস্পতিবার। তখন থেকে নামকরণ নিয়ে শুরু হয় চুলচারা বিশ্লেষণ। সেটা নিয়ে শুরুতে একটু বলে নিই। বৈষম্য বিরোধীদের নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। তাদের আগের পাটাতন জাতীয় নাগরিক কমিটি জানাকের সঙ্গে দারুণ মিল। জানাকি তো বিলুপ্ত করা হবে, তারা যাকে বলেছিলেন দল করা হলো অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে থাকবে সেই কমিটি। তো থাকবে এটা কি করে? জানাকের প্রায় সবাই তো যোগ দিচ্ছে নতুন দলে, তাই আগের দিনই 4টি পদ ছাড়া জাতীয় নাগরিক কমিটির সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। জানাকের ভাগ্য জানতে আরও কিছুদিন অপেক্ষাই করতে হবে আমাদের। বিলুপ্ত হলে কথার বরখা লাভ হবে, এটা শুধু সমন্বয়কদের মনে করিয়ে রাখলাম। তাদের নতুন দলটা নিয়ে আরও একটু বলি। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য এখনও অটুট, কিন্তু নামে নেই নতুনত্ব। মাঝখানে নাগরিক বাদ রাখলে জাতীয় পার্টি মানে জাপা, আর নাগরিক শব্দটি তো মনে করিয়ে দেয় 111-এ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের অল্প দিনের সেই দল নাগরিক শক্তির কথা। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন বাজাদ না হয়ে হয়েছে বিএনপি, তেমনি জাতীয় নাগরিক পার্টি নিজেদের বলছে এনসিপি, ইংরেজিতে অবশ্য পুরোটা ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এক্ষেত্রে বিএনপি কিন্তু আবার কাছাকাছি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি আর ন্যাশনাল সিটিজেন্স পার্টি। আপাতত চলনে বলনে গড়নে দর্শনের নীতিতে জুলাই আন্দোলনের মিত্রদের সঙ্গে এনসিপির মিল বেশি থাকবে। আওয়ামী লীগ তাদের শত্রু শিবির হিসেবেই থাকছে। সেক্ষেত্রে নাহিদরা তো শুধু বিএনপি জামায়াত এদের ভোট ব্যাংকই থাবা বসাতে পারবে বলে মনে করছেন কেউ কেউ। আর তাদের পক্ষে আসতে পারে নিরপেক্ষ ভোটাররাও। পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মী বাদ থাকুক, এই দলটির সমর্থকদের ভোটারদের এই নতুন দলটি কিভাবে ডিল করবে তা অবশ্য নির্ভর করছে নাহিদ আক্তাররা দলটিকে আসলে কোথায় নিয়ে যেতে চাইছেন। দলের শীর্ষ পদে নারীর সংখ্যা যে কম, সেক্ষেত্রে দেশের অর্ধেক জনসংখ্যার মন কিভাবে জয় করবেন তারা। অবশ্য হিস্টোরিক্যালি বাংলাদেশের নারীদের মন জয় করতে সবসময় যে নারী প্রতিনিধিত্ব বেশি রাখতে হবে, আমাদের হিস্ট্রিতে সেটা এরকম করে বলে না। সেজন্য বড় দলগুলি এই
টা দেখায় যে নারীদেরকে তারা নাও রাখতে পারে, সেই পথে হয়তো এই নতুন রাজনৈতিক দল হাঁটছে। এই দলের শীর্ষ পদে নারীর সংখ্যা কম বলেই দেশের অর্ধেক জনসংখ্যার মন তারা জিততে পারবে না, এরকম নাও হতে পারে। আন্দোলনের ফ্রন্টলাইনাররা দলীয় পদেও সামনের দিকেই আছেন। ইউনিয়ন পর্যায়ে কিভাবে কাজ করবেন তারা, কেন্দ্রীয় ইউনিয়ন সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা কি হবে, এসব চ্যালেঞ্জ এখন তরুণ রাজনীতিবিদদের সামনে। কিংস পার্টি এই তকমা থেকে দূরে থাকতে আলাদা মনোযোগ দিতে হচ্ছে তাদের। এরই অংশ হিসাবে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে নতুন দলটির প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিলেন। এজন্য তিনি অবশ্যই সাধুবাদ পাচ্ছেনও। কিন্তু দুজন ছাত্র সমন্বয়ক এখনো সরকারে আছেন, আবার প্রথম দিনই রাজপথে তাদের অনেকটা সরকারি দলই মনে হয়েছে। মিডিয়ায় এত প্রচার, এত লাইভ, গত 15 বছর আওয়ামী লীগের কাউন্সিলের কথাই মনে করিয়ে দিয়েছে আমাদের। এছাড়া হাসিনার আমলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ রাজপথে উদ্যানে যেভাবে শোডাউন করতো, তেমন একটা শোডাউনই যেন হয়ে গেল মানিক মিয়া এভিনিউতে। আর সাধারণ যাত্রীদের কষ্ট দিয়ে অনেক আন্তচালা বাসই আজ ঢাকামুখী হয় নতুন দলের কর্মী সমর্থক নেতাদের নিয়ে। ক্ষমতার প্রভাব ছাড়া এই বাসগুলি পাওয়া কি সম্ভবত? আমরা কিন্তু দেখছি অন্তত নেটে ঘোরাফেরা করছে বেশ কয়েকটি কাগজ, যেখানে সরকারি প্রতিষ্ঠান এই বাসগুলিকে রিকুইজিশন দিচ্ছে এখানে লোক আনার জন্য। ভাইরে, আপনারা বলে নতুন রাজনৈতিক দল করলেন, আপনাদের দলের নামটা পাল্টাই দিলে অন্য রাজনৈতিক দলগুলির সাথে আপনার পার্থক্য কি থাকলো? মানে রাস্তা থেকে বাস রিকুইজিশন কইরা আপনাদের আসতে হইব? এই লোক সংখ্যা দেখায় আপনারা কি প্রমাণ করলেন? আপনারা বিরাট রাজনৈতিক দল। বিশাল আয়োজনের এই অর্থায়নই বা কিভাবে হয়েছে? এগুলি খুবই অপ্রিয় প্রশ্ন। এই প্রশ্নগুলি আমরা এখনো করতে চাই না, বা আমাদের করতেই হবে। আসলে এই রাজনৈতিক দলের অর্থই সকল অনর্থের মূল, এটা আমরা বহুবার দেখেছি। আশা করি নতুন রাজনৈতিক বন্দোবস্ত হিসেবে এসব খরচের উৎস জনতার সামনে তুলে ধরা